আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন যে ঘোর সমর্থক ছাড়া সাধারণ জনগণের মধ্যে বিএনপির জনপ্রিয়তা কি সম্প্রতি বেড়েছে না কমেছে? তো আপনি কি মনে করেন? সেই বিষয় নিয়েই কথা বলবো। আপনি কি মনে করেন, অথবা আমার কি মনে হয়, অথবা সাধারণ জনগণ অর্থাৎ মাস পিপল কি চিন্তা করে, এই বিষয় নিয়ে মূলত আজকের কথাবার্তা হবে। তো আমি সাধারণ জনগণের মাঝে মিশে, বিশেষ করে বিভিন্ন সময়ে চায়ের স্টল, রাস্তা, বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলে যে বিষয়গুলো বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি, তারই একটা সারমর্ম আপনাদের কাছে আমি পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করব। আশা করি বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন, আজকে পয়লা ফেব্রুয়ারি 2025। 6 মাস আগে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। আমার ধারণা সাধারণ জনগণের মাঝে বিএনপির সমর্থন কিছুটা কমেছে, বিশেষ করে শহরাঞ্চলে। কিন্তু কেন? এটার কারণগুলো আমি কয়েকটা পয়েন্ট আকারে আমি আপনাদের সামনে বলবো। প্রথমত যেটা বলতে চাই, 1 নম্বর কারণ সেটা হচ্ছে যে ওনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ সৃষ্টি করেছেন দ্রুত নির্বাচনের জন্য। ওনাদের মুখে সংস্কার সংক্রান্ত কথাবার্তা তেমন শোনা যাচ্ছে না। অনেকটা মনে হচ্ছে যেন শুধুমাত্র নির্বাচনের জন্যই আন্দোলন হয়েছিল। তো আসলে নির্বাচনের জন্য আন্দোলন হয় নাই। আমাদের দেশে যে অরাজকতা তৈরি হয়েছিল, সেই অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই মূলত আন্দোলন হয়েছিল। এখানে কোন সরকার আসবে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত না অন্য কোনো দল আসবে, সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। কিন্তু আন্দোলনের মূল স্পিরিট ছিল সমস্ত অরাজকতা, সমস্ত অন্যায়, সমস্ত অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এখানে রাজনৈতিক দল কোনো ফ্যাক্টর না। যারা এই বিষয়গুলো মেনে নেবে, অর্থাৎ এটার বিরুদ্ধে কাজ করবে, তারাই দেশ শাসন করবে, এটাই আমার বিশ্বাস। আমিও যেহেতু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম, এই কথাটা আমি বলতেই পারি যে আন্দোলনের স্পিরিট কি ছিল। তো এখন আমি 2 নাম্বার পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে যে বিএনপির বেশ কিছু নেতা ছাত্রদের তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন, অথচ মানুষের প্রচণ্ড দুর্বলতা রয়েছে এই ছাত্রদের প্রতি, বিশেষ করে এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছিল। তো আমার কাছে মনে হয় যে সবাইকেই রেসপেক্ট করে, অর্থাৎ শ্রদ্ধার জায়গাটা সবাইকেই সমুন্নত রেখেই কথা বলতে হবে। কারণ আমরা 53 বছরের ইতিহাসে দেখেছি যে রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের কি কথা বলে, দেশটা কোথায় গেছে। আসলেই কি দেশটাকে নিয়ে ওইভাবে ভাববার কোনো অবকাশ কি কেউ কখনোই পায়নি? এটাই হচ্ছে বিষয়। এখন 3 নাম্বার পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বিএনপির কেন্দ্র থেকে নানা রকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন চাঁদাবাজিতে জড়িত হয়ে ওঠার অভিযোগ উঠছে। বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক, বিভিন্ন জায়গায় এই পোস্ট এবং এই ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি এবং সরাসরি ভিডিও দেখতে পাচ্ছি। তো এখন বিষয় হচ্ছে কি, এই বিষয়টা যদি দ্রুত বন্ধ না করা যায়, অথবা এর বিরুদ্ধে কোনো
কাজ বা বিরুদ্ধে কোনো প্রতিবাদী ব্যবস্থা না নেওয়া যায়, তাহলে এটা বিএনপির জন্য খুব একটা শোভনীয় বা শুভ কোনো লক্ষণ বয়ে আনবে বলে আমার মনে হয় না। 4 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই যে মানুষ আওয়ামী লীগকে এক কথায় ঘৃণা করে, অথচ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির আপত্তি আছে। কিন্তু কেন? তারা দীর্ঘ 16 বছর ক্ষমতার বাইরে ছিল, তাদের উপর এহেন কোনো অত্যাচার হয়নি যেটা কেউ বলতে পারবে না। উপরন্ত বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন তাদের কি অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারেক রহমান এখনো দেশের বাইরে, তার মা অসুস্থ ছিল, দীর্ঘদিন কারাবরণ, তারপরে তিনি রেস্টে নিজের বাসাতেই ছিলেন কারাগারে, তারপরে এখন উনি চিকিৎসার জন্য বাইরে, দেশের বাইরে গিয়েছেন, ছেলের কাছে আছেন। তো এই অত্যাচার শুধু তো এই অত্যাচার নয়, এবং অনেক নেতাকর্মী যারা এরকম গল্প শোনা যায় যে ধান খেতেও অনেকে ঘুমায় দিনের পর দিন রাত যাপন করেছেন, বাড়িতে ঘুমাইতে পারেনি, এরকম কথাবার্তা শোনা যায়। তো আসলে এই আপত্তিটা কেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে? এই আপত্তির বিরুদ্ধে বা এটার বিরুদ্ধে কোনো ন্যারেটিভ কি বিএনপি দিতে পারবে? যে আমার আরেকটা প্রশ্ন, যে একটা দল কি কাজ করলে তাকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এই জিনিসটা আমার মনে হয় খুব সুন্দর করে জনগণের সামনে প্রচার করা উচিত। বিভিন্ন মিডিয়াতে এটা সুন্দরভাবে একেবারে লিখিতভাবে পেশ করা উচিত যে একটা দেশ বা একটা দল এমন কি কার্যক্রম ঘটালে তারা নিষিদ্ধ হতে পারে। তো এখন আমি আপনাদের কাছে 5 নম্বর পয়েন্ট বলবো। 5 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে মানুষ মুক্তিযুদ্ধের বয়ান আর শুনতে চায় না। অনেক শোনা হয়েছে গত 15-16 বছর ধরে, এবং এই মুক্তিযুদ্ধের নামে কি চলেছে আওয়ামী আমলে সেটাও মানুষ স্বচক্ষে দেখেছে। এই বাংলাদেশে আজকে যে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে মানুষ বিরক্ত হয়, সন্দেহের দৃষ্টিতে দেখে। এটা একটু বোঝা দরকার সবারই, তাই না? তো এখন দেখেন, বিশেষ করে মুক্তিযুদ্ধটা নিয়ে আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, যেটা নিঃসন্দেহে বলাই যায়, এবং এটার অনেক প্রুফ আছে। বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়াতে আপনি চোখ রাখলেই বুঝতে পারবেন গত 15-16 বছর ধরে কি ঘটনা ঘটেছে এবং মিডিয়া সেখানে কি কাজ করেছে। মিডিয়া কি এটার জন্য কোনো উত্তম ন্যারেটিভ বের করতে পেরেছে যে এই মুক্তিযুদ্ধ নিয়ে এত বাড়াবাড়ি না করলেও চলতো? এরকম কোনো লেখা কিছু পত্রিকা, যেমন আমার দেশ পত্রিকা, মাহমুদুর রহমান স্যার বেশ স্রষ্টার ভূমিকা পালন করেছেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে। এইরকম সব পত্রিকা যদি তাদের এরকম ন্যারেটিভ বানায় সুন্দর করে এটার বিরুদ্ধে কথা বলতো, তাহলে আমার মনে হয় না যে এত বেশি এটা নিয়ে বাড়াবাড়ি হতো। যাই হোক, এটা আমার একান্তই ব্যক্তিগত ধারণা, আপনাদের ভিন্ন মত থাকতেই পারে। তো এখন আমি আপনাদের সামনে 6 নাম্বার যে পয়েন্ট সেটা বলবো। সেটা হচ্ছে যে বিএনপির বেশ কিছু নেতা একাধিকবার ওনাদের দীর্ঘদিনের মিত্র জামাত নিয়ে বিভিন্ন নেগেটিভ বক্তব্য, ন্যারেটিভ প্রচার করেছেন বা মন্তব্য করেছেন। এটি সম্ভবত মানুষ পছন্দ করছে না। ইন জেনারেল বাংলাদেশের মানুষ চ্যাটাং চ্যাটাং কথা পছন্দ করে না, ভদ্রতা, নম্রতা এবং শালীনতা পছন্দ করে। এটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল, অথবা আপনার যেভাবে বলেন, আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এই উদ্ধত বা রুড এই বিষয়গুলো সবাই এড়িয়ে চলে বা মানতে চায় না, বা এটাকে নেগেটিভভাবেই সবাই দেখতে চায় বা দেখে থাকে। তো আমার মনে হয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তাদেরকে এই বিষয়গুলোতে খুব সুদৃষ্টি দিতে হবে। তো এখন আমি আপনাদের সামনে 7 নম্বর পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে যে গত 15-16 বছর
আওয়ামী লীগ আমলে ভারতের ভূমিকা বাংলাদেশের মানুষ দেখেছে। ভারতের গ্রহণযোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে কোথায়? একেবারে শূন্যের কোঠায়। অথচ ওনাদের মধ্যে ভারতের প্রতি একটি দুর্বলতা দেখা যাচ্ছে। এমনকি ভারত এবং ওনাদের কিছু বক্তব্যের মাঝে বেশ মিলও পাওয়া যাচ্ছে। ওনাদের বলতে আমি বোঝাচ্ছি বিএনপিকে, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। তো দুই পক্ষই দ্রুত নির্বাচন চাইছেন। তো এখন বিষয় হচ্ছে কি যে যদি অনেক ধরনের কথা থাকতে পারে, কিন্তু কিছু যে বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো যখন একই কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে যায় তখন মানুষের ভিতরে একটা ধারণা তৈরি হয়ে যায়। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো একটু ডিপ্লোম্যাটিক্যালি বা একটু ক্রিটিক্যালি যদি হ্যান্ডেল করা যায়, তাহলে মানুষের ভিতরে এই বদ্ধমূল ধারণা বা এই রকম ধারণা বা ন্যারেটিভ তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে। আমার মনে হয় এই দিক থেকে একটু সজাগ দৃষ্টি দিলে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। কারণ আওয়ামী লীগকে মানুষ যে চোখে দেখে, বিএনপিকেও যদি ওই চোখে দেখা শুরু করে, তাহলে এই জিনিসটা আমার মনে হয় বিএনপির জন্য শোভনীয় কিছু হবে মনে হয় না। এবার আমি আপনাদের সামনে 8 নম্বর পয়েন্ট বলছি। 8 নম্বর পয়েন্টে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে দেখেন, প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দুইটি দীর্ঘদিন বিএনপির কি করেছে, বিরোধিতা করেছে। কারণ তারা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা আওয়ামী লীগের পক্ষে যত পজিটিভ বয়ান, সেটা ন্যারেটিভ তৈরি করেছেন, আর বিএনপির সেটার বিরুদ্ধে ন্যারেটিভ প্রচার করেছেন। তা ভারতীয় স্বার্থ রক্ষার জন্য এই সব পত্রিকাগুলো চেষ্টা করেছে। আজকে বিএনপি এই পত্রিকাগুলোর পক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ যারা তাদের আওয়ামী আমলে যারা তাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল, সেই পত্রিকাগুলোর এখন সাথে অবস্থান নিয়েছেন। তো এখন এই বিষয়টা কি মেসেজ দেয় জাতিকে, যে আমাকে যে কিল মারলো আমি তার বন্ধু হয়ে গেলাম? হ্যাঁ, এক সেন্সে এই জিনিসটা ভালো, কিন্তু আলটিমেটলি তো আমি তাদেরকে চিনে ফেলেছি, তারা আমাকে নিয়ে কি ধারণা পোষণ করে। তো আমার মনে হয় এই জায়গায় বিএনপিকে আরেকটু ডিপ্লোম্যাটিক হওয়া উচিত। তো আমার এর পরের পয়েন্ট ছিল 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট আমি বলতে চাই যে বিএনপির পক্ষের বুদ্ধিজীবী শফিক রহমান সাহেব বসুন্ধরা গ্রুপের পক্ষে দাঁড়িয়েছেন। যেই বসুন্ধরা গ্রুপ গত 15 বছর হাসিনাকে সমর্থন দিয়ে গিয়েছেন, বসুন্ধরা গ্রুপের দস্যুতার কথা বাদই দিলাম। তো এই 9টা পয়েন্ট আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি যদি এই বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি দেয়, তাহলে আমার মনে হয় অনেকটাই এই যে সমস্যাগুলো অ্যারাইজ হয়েছে, এই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও লাঘব হওয়া সম্ভব। তো অথচ দেখেন কিছু বিষয় যেগুলো না বললেই নয়, সেটা হচ্ছে যে দেখেন, খালেদা জিয়া বাংলাদেশে আজকে ভীষণ পপুলার। মানুষ ওনাকে মায়ের মতো দেখে। উনি হাসলে বাংলাদেশ হাসে। সারা বাংলাদেশ আজকে চায় উনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। আবার তারেক রহমান সাহেবও কম বেশি গ্রহণযোগ্য নয়। দেখেন, আমি কোনো দলের না, কিন্তু যেটা সত্য এটাই বলার চেষ্টা করছি। তারপরে দেখেন, আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেক পছন্দ করতাম। 100 এর উপর মামলা ছিল ওনার নামে আওয়ামী আমলে। উনি যখন আদালতে বিভিন্ন মামলার শুনানিতে হাজিরা দিতে যেতেন, তখন মনে হতো আদালত পাড়ার মাটি কাঁপছে ওনার প্রতিটি পদক্ষেপ। সৎ, ভদ্র, শালীন, মাথা নিচু করা রাজনীতিবিদ। অথচ আজ মাস 2-3 হবে উনি যে কি বলছেন আর কি বলছেন না আমি ঠিক ভেবে পাচ্ছি না। ওনার জন্য আমার খুব মন খারাপ হয়। তো বিষয় হচ্ছে কি যে দেখেন, হতেই পারে আমি পলিটিক্স বুঝি না, বিদ্যা বুদ্ধি কম, তবে এইটুকু বুঝি প্রতিদিন বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে। আমার কথা আপনার পছন্দ না হতেই পারে, আপনি দ্বিমত পোষণ করতেই পারেন, সেটাও ডেমোক্রেসির একটা পার্ট।
যে আপনি আমার সব কথায় সমর্থন দিবেন, এটা যেমন গ্রহণযোগ্য নয়, বা আমি নিজেও চাই না যে আমাকে একজন মানুষ অন্ধভাবে সমর্থন করুক। আর ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। আর এই কথাতে যদি কেউ সামান্য একটু উপকৃত হতে পারে, সেটাই আমি নিজেকে ধন্য মনে করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।